সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। শ্রমিকের পাওনা বঞ্চিত করলে কাউকে ছাড় নয়, মে দিবসের অনুষ্ঠানে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। আন্দোলনের শক্তি নেই বিএনপির, মন্তব্য কাদেরের। ফের সরকার পতনের ডাক ফখরুলের। আলোচিত মিল্টন সমাদ্দারকে আটক করেছে ডিবি, জিজ্ঞাসাবাদের জন্য চাওয়া হবে রিমান্ড। রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার পানির তীব্র সংকট, রান্না ও গোসল নিয়ে বিপাকে মানুষ। শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে কোনো মালিক ছাড় পাবে না, এমন হুঁশিয়ারি দিয়ে মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিক কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার মে দিবসের আলোচনায় তিনি শ্রমিকদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন। পয়লা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৩৮ বছর আগের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা কর্মঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ধর্মঘট করে। তখন থেকে বিশ্বজুড়ে মে দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭২ সালের জাতীয় শ্রমনীতি প্রণয়ন করে রাষ্ট্রীয়ভাবে মে দিবস পালনের স্বীকৃতি দিয়েছিলেন বঙ্গবন্ধু। বঞ্চিত ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তাঁর দেখানো পথই অনুসরণ করে যাচ্ছে বর্তমান সরকার। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে, তারা একটু বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে, সেটাই আমি চাই। দেশের শ্রম আইন নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের কড়া সমালোচনা করেছেন সরকার প্রধান। আমি জানি আমাদের দেশে কিছু কিছু ভাড়াটা লোক, আমি বলবো কথায় কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবে। বৈশ্বিক সংকটে দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের খাদ্য সংস্থা নিজেরা করব, লাগলে অন্যকে সহযোগিতা করব, কিন্তু কারো কাছে হাত পেতে চলবো না। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনে নিজেদের অধিকার আদায়ের দিনটি পালন করলেন বিভিন্ন পেশার শ্রমিকরা। বর্তমান সমাজ ব্যবস্থায় মজুরি বৃদ্ধি সহ নিরাপদ কর্মস্থলের দাবি জানান তারা। মে দিবস উপলক্ষে সারা দেশে আধাবেলা গণপরিবহন চালানো থেকে বিরত থাকেন এই খাতের শ্রমিকরা। হাতে হাতে লাল ঝান্ডা, মাথাতেও মহান মে দিবসের ব্যান্ড। রাজধানীর পুরানা পল্টন থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত শ্রমিকদের মিছিলে স্লোগানে মুখরিত গোটা এলাকা। পহেলা মে দিনটি বিশেষভাবে শ্রমিকদের জন্যই, তাদের অধিকার আদায়ের দিন। তাই মে দিবসের এই র্যালিতে পোশাক খাত সহ বিভিন্ন পেশার শ্রমিকদের ঢল। দিনটি পালন উপলক্ষে রাজধানীর মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল সহ সারা দেশের পরিবহন শ্রমিকরা আধাবেলা কর্মবিরতি পালন করেন। ভাই, আমরা মে দিবস উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ ছিল। মে দিবস সম্বন্ধে জানে না যে বন্ধ, তারা এসে বসে রয়েছে সকাল থেকে, হয়তো এই কারণে হয়তো আমাদের ছাড়তে হয় আর কি। রাজধানীর পাশাপাশি সারা দেশেও নানা কর্মসূচির আয়োজন করা হয় মে দিবস উপলক্ষে। ময়মনসিংহে সকালে আঞ্চলিক শ্রম দপ্তর র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। একইভাবে রাজশাহী ও খুলনাতেও শ্রমিকদের অংশগ্রহণে র্যালি বের করা হয়। আমি যদি কোনো ক্ষয়ক্ষতি বা আহতি হয়, সরকারিভাবে যদি আমাকে কোনো দায় ব্যবস্থা নাই, তাহলে আমাদের দিক থেকে কোনো বা শ্রমিকের দিক থেকে কোনো হেল্প হয় আর যাতে আমাদেরকে মূল্যায়ন করে, আমাদেরকে অবহেলা না করে, যাতে আমাদের ন্যায্য বেতন পাওনা থাকে যারা এটা দিয়ে দেয়, যাতে আমাদের কারো দ্বারা দ্বারা ঘুরতে না হয়। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হলে সরকার যদি আমাদের সুযোগ সুবিধা দিত তাহলে অনেক ভালো হতো।
শ্রমিকদের অধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে মহান মে দিবসে নানা কর্মসূচি পালিত হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে। নগরীর টাইগার পাস মোড়, নিউ মার্কেট, কাজীর দেউরি, বন্দর, বাংলাবাজার ঘাটসহ বিভিন্ন পয়েন্টে এসব কর্মসূচিতে অংশ নেয় শ্রমিক কর্মচারীদের বিভিন্ন সংগঠন। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাতে শ্রমিকের রক্তের দাগ লেগে আছে। তারা যে কোনো ইস্যুতেই আন্দোলন খোঁজে, কিন্তু আন্দোলনের শক্তি তাদের নেই। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। নানা বাদ্যবাজি মহান মে দিবসের সমাবেশে যোগ দেন মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। তপ্ত বিকেলেও নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে ওঠে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। সমাবেশে যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির হাতে 15 আগস্ট ও 21 আগস্টের রক্তের দাগ রয়েছে। তারা আবার ক্ষমতায় আসতে পারলে রক্তের স্রোত বয়ে দেবে। তাদের হাতে বাংলার শ্রমিকের রক্তের দাগ। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তস্রোতে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন। তাই বিএনপির মুখে আন্দোলনের কথা শুনলে হাসি পায়। বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় আছে। এই যে পল্টনে আজ মে দিবসের প্রোগ্রাম করছে, কিভাবে পল্টন থেকে বিএনপি নেতারা স্টেজ থেকে লাফাতে লাফাতে পালিয়ে গেল। পোশাক খাতে শ্রমিকদের উস্কানি দিয়ে একটি চক্র এ শিল্প ধ্বংসের ষড়যন্ত্র করছে। দেশ ধ্বংসের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তাদের মুখের বিষ আরো উগ্র হয়ে উঠছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি হারবে না এমন প্রত্যয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ফের আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করলেন দলটির নেতারা। বিএনপির মহাসচিবের অভিযোগ, দেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে সরকার, যে কারণে সবাই সরকারের অপসারণ চাইছে। মে দিবসের শ্রমিক সমাবেশে এইসব কথা বলেন তিনি। মহান মে দিবসের শ্রমিক সমাবেশ ও র্যালিতে যোগ দিতে দুপুরের পর থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তাপপ্রবাহ মাথায় নিয়ে ঘটে বিপুল সমাগম। র্যালি পূর্ব সমাবেশে সরকারের নানা সমালোচনা করেন বিএনপির নেতারা। বলেন, ভোটে নয়, রাষ্ট্রযন্ত্র দিয়ে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। এই সরকার আজকে পুলিশের ক্ষমতায়, বিভিন্ন সরকারি পোশাকি প্রতিষ্ঠানের জোরে এই সরকার ক্ষমতায় টিকে আছে। এই সরকারের পায়ের তলায় মাটি নাই। এবার জনগণের অতিরিক্ত শক্তি এই স্বৈরাচারের বিরুদ্ধে প্রয়োগ হয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে। বিএনপি মহাসচিব বলেন, মানুষের সব অধিকার কেড়ে নিয়ে সরকার অপরাধ করেছে। আজকে শুধু অতি বাম অতি ডান নয়, আজকে সমগ্র বাংলাদেশের সমস্ত বৌদ্ধপন্থী সব মানুষ, যে কোনো পঞ্চায়েত হোক, তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়। আরও ত্যাগ স্বীকার করে আগামীর আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। আমরা কখনোই অতীতেও পরাজিত হইনি, আমরা পরাজিত হব না। আমরা আমাদের যে লক্ষ্য, বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, ভোটের অধিকার ফিরিয়ে আনবো। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনে গিয়ে শেষ হয় আয়োজন। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের অনেক শ্রমিক এখনও জানেন না শ্রমিক দিবস কি, কেনই বা সারা বিশ্বে মহান মে দিবস পালন করা হয়। তারা শুধু জানেন খেটে পয়সা আয় করে চালাতে হবে পেট। তবে শ্রমিকদের অধিকার বিষয়ে জানার প্রয়োজন রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দুপুরবেলা তীব্র গরমে কাজ করে চলেছেন মোহাম্মদ হানিফ। শেরপুর থেকে ঢাকায় এসে দিনমজুর হিসেবে কাজ করে সংসার চালান। তাই মহান মে দিবসেও বিশ্রাম নেয়ার সুযোগ হয়নি। একদিন কাজ না করে বসে থাকলে চলবে না পেট।
শুধু হানিফ নয়, তার সাথে কাজ করা আরও অনেকের অবস্থা একই রকম। তারাও জানেন না মে দিবস বা বিশ্ব শ্রমিক দিবস সম্পর্কে। আমরা একদিন কাজ না করলে মনে করেন যে খাওয়া পানি বন্ধ হয়ে যায়। বাল বাচ্চা ভালো লাগে, খাওয়ার লাগে, এই কাজ না করলে আমার চলে না। আমি কিছু জানি না বাবা, আমি এই সম্বন্ধে কিছু জানি না। শ্রমিকদের এক একজনের গল্প এক এক রকম। কেউ ঠেলা চালিয়ে, কেউ রিক্সা চালিয়ে, আবার কেউ ইট ভেঙে জীবন জীবিকা চালাচ্ছেন। এসব মানুষের কাছে সারাদিন কাজ করে পারিশ্রমিক নিয়ে ঘরে ফেরার নামই জীবন। কাজকর্ম করে খাইতে বাসায় নিয়ে আসতে খাই, চাল ডাল আনিতে খাই। শ্রমিক দিবস আমরা পালন করতে পারি না, কারণ আমরা তো কষ্ট করে খাই, দিনমজুরি মানুষ। আমি খাই বাবা। ছেলে মেয়ে আছে না? আছে, হেরা আলাদা খাই। প্রাতিষ্ঠানিক শ্রমিকের চেয়ে এসব শ্রমিকের সংখ্যাই বেশি। তাই এসব মানুষের অধিকার বিষয়ে সচেতন করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই ক্ষেত্রে শিক্ষিত সচেতন ট্রেড ইউনিয়ন কর্মীদের একটা বিরাট ভূমিকা পালন করার কথা। বলে সচেতন ট্রেড ইউনিয়ন না থাকার কারণেও আসলে শ্রমিকরা সচেতন হয়ে উঠছে না। দেশ এগিয়ে গেলেও খেটে খাওয়া মানুষের ভাগ্যের তেমন পরিবর্তন দেখা যায় না। মহান মে দিবস সারা বিশ্বে প্রতিষ্ঠা পেলেও এখন পর্যন্ত অনেক শ্রমিকই দিবসটির তাৎপর্য সম্পর্কে জানেন না। অথচ দেশের উন্নয়নের জন্য শ্রমিকদের অধিকার জানা এবং তা বাস্তবায়ন জরুরি। সংশ্লিষ্টদের মতে শ্রমিকদেরকে পিছিয়ে রেখে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। পরের প্রসঙ্গে যাচ্ছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি। এর আগে 5 মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 11 জানুয়ারি বাসায় ফেরেন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিভার ও কিডনি জটিলতা সহ নানা অসুখে ভুগছেন খালেদা জিয়া। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে অজস্র অভিযোগ পাওয়া গেছে বলে জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। মিল্টন সমাদ্দারকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতের রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি। মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মের অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে গুরুতর অভিযোগগুলোর অন্যতম হল অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা। এমনকি তার পরিচালিত আশ্রমে তিনি যে কয়েকজনকে লালন পালন করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় তার চেয়ে কয়েক গুণ প্রচার করেন। এছাড়াও মরদেহ দাফন করার যে হিসাব তিনি নিয়মিত দিয়ে থাকেন তাতেও বিরাট গরমিলের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, মিডিয়ায় যত অভিযোগ এসেছে সব বিষয়েই তদন্ত করা হবে। আইনগত প্রক্রিয়াগুলি সম্পন্ন করলেন না, রাতের অন্ধকারে উনি লাশগুলি দাফন করলেন এবং পরিবার পরিজন জানে না। তারা যখন জানতে যায় তাদের কেন তিনি পিটালেন, আমরা সবকিছুই তদন্তে নিয়ে আসবো। মিল্টনের বিরুদ্ধে কয়েকটি মামলা হবে বলেও জানান তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েকটি বিষয় মিল্টন স্বীকার করেছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা। এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে 30-25 লাখ টাকা খরচ করেন, টাকা পান কোথায়? এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করতেন মিল্টন সমাদ্দার। তার আবেদনে সাড়াও মেলে প্রচুর। মোবাইল ব্যাংকিংয়ের 16টির বেশি নম্বর এবং 3টি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয়। এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান নিয়ে আসেন। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। টানা তাপপ্রবাহে পুড়ছে দেশ। এমন পরিস্থিতিতে রাজধানীর বেশ কিছু এলাকায় ঢাকা ওয়াসার পানি সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। বাসা বাড়িতে পানি না পেয়ে অসহনীয় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ঢাকার কাফরুলের বেশ কিছু মহল্লার বাসিন্দারা ভুগছেন পানির সংকটে। একদিকে দাবদাহে হাঁসফাঁস অবস্থা, অন্যদিকে পানির ঘাটতি তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে।
গরম থেকে স্বস্তি পেতে যখন গোসল করা বা হাত মুখ ধোয়ার প্রয়োজন পড়ছে তখন পানির এমন সংকটে ভুগতে হচ্ছে অনেককে। রান্নাবান্নায়ও সমস্যায় পড়তে হচ্ছে, নানা পাত্রে ধরে রাখতে হচ্ছে পানি। পানি দিতে পারি না, আমার ভাইটারা রান্না করতে পারে না, ভাইটারা আমার বাসায় এসে অনেক ঝামেলা করে, মানে থাকার অবস্থা নাই। সপ্তাহখানিকের উপর ধরেই পানিটা তেমন আসতেছে না। আপনারা দেখা যাচ্ছে যে হয়তো দিনে একবার আমরা পাচ্ছি সেটা। কাফরুলের মতো রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, বাড্ডা, নতুন বাজার, মালিবাগ, বাসাবো, পুরান ঢাকা, মুগদা, মান্ডা ও যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে পানির সংকট দেখা দিয়েছে। জীবন বাঁচাতে নানা জায়গা থেকে পানি কিনে ব্যবহার করতে হচ্ছে বাসিন্দাদের। 15 দিন থেকে পুরো এলাকায় সমস্যা। আমি এখান থেকে পানি আনছি, ডেলি পানি আনা লাগে। পানি নাই, এখন ওয়াসা নাকি পানি দিচ্ছে না, আর ওনারাও পানি পাচ্ছে না। পানির সংকটের পাশাপাশি কিছু এলাকায় অপরিষ্কার পানি পাওয়ার অভিযোগ মিলেছে। আবার কোনো কোনো এলাকায় পানি পাওয়া যায় দিনে মাত্র একবার। টোটালি আজকে 4-5 দিন যাবত পানি নেই, তো যতটুকুই আসে ময়লা। গরমে পানি সংকট, এখন আমরা তখন অন্য উপায় হচ্ছে আর পানি বিভিন্ন জাতি কিনে নিয়ে আসতে হয়। ওয়াসার লাইনে পানির সরবরাহ কম থাকায় আলাদা মোটর দিয়ে পানি টেনে চাহিদা মেটানোর চেষ্টা করছেন এলাকাবাসী। খুব দ্রুত পানির সমস্যা দূর হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দাবদাহ আর লোডশেডিংয়ে বিপর্যস্ত সারা দেশ। চরম ভোগান্তি পোহাচ্ছেন খেটে খাওয়া মানুষ। তাপপ্রবাহ থেকে বাঁচাতে দেশের বিভিন্ন স্থানে পানি ও স্যালাইন বিতরণ করেছে পুলিশ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। চুয়াডাঙ্গায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42.8 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে স্থবির হয়ে উঠেছে জনজীবন। পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয় 42 ডিগ্রি সেলসিয়াস। পাবনায় তাপপ্রবাহের কারণে আমলিচুর গুটি নষ্ট হয়ে যাচ্ছে। হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। নওগাঁয় মাঠে ঘাটে কাজ করতে পারছেন না শ্রমজীবীরা। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। প্রচণ্ড দাবদাহ থেকে স্বস্তি পেতে ময়মনসিংহ নগরীতে পুলিশের পক্ষ থেকে পথচারী ও রিকশা চালকদের মাঝে ক্যাপ, গামছা, ওরসালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। মানিকগঞ্জে বোরো আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হলেও ঘন ঘন লোডশেডিংয়ে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ডিজেলে সেচ দিতে গিয়ে চাষিদের বাড়তি খরচ গুনতে হচ্ছে। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নড়াইলের মানুষের জীবনযাত্রা। তাপপ্রবাহে একটু স্বস্তি দিতে শ্রমজীবী ও পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। এদিকে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল থেকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা বিভাগ সহ দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সুসংবাদ হলো আগামীকাল থেকে দেশের তাপমাত্রা বিশেষ করে পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, ঢাকা সহ ঢাকার যে পূর্বাঞ্চল আছে, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এইসব অঞ্চলে কিছুটা কমের দিকে যেতে থাকবে। গরমের প্রশান্তি, কোমল পানীয়। দাবদাহে সাময়িক স্বস্তি পেতে রাজধানীতে পথচারীদের অনেকেরই পছন্দ রাস্তার পাশে বানানো বিভিন্ন শরবত। বিশেষজ্ঞরা বলছেন গরম থেকে সাময়িক প্রশান্তি মিললেও এটি স্বাস্থ্য ঝুঁকি ও অশান্তির কারণ। মোহাম্মদ সাকিব প্রায় 7 বছর ধরে রাজধানীর কারওয়ান বাজারে বিক্রি করছেন বাহারি রঙের এই শরবত। শীতের 3 মাস ছাড়া প্রতিদিন গড়ে 500 গ্লাস শরবত বিক্রি হয় তার দোকানে। পানির সাথে বিভিন্ন ধরনের ফল মিশিয়ে প্রস্তুত করা হয় এই পানীয়। তো আমি চেষ্টা করি ভালো খাওয়ানোর জন্য। আমার কোনো রং নাই, কোনো কালার নাই। এতদিন বেচাকেনি বেশি হয়েছে, একা ছিলাম, এখন দোকান বাড়ছে না, এখন বেচাকেনি একটু কম। কেউ কেউ মেশান কৃত্রিম রং ও চিনি। শরবতে বরফ মেশানো থাকে বলে তীব্র দাবদাহে পথচারীদের আকৃষ্ট করে বেশি। এই দলে আছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আছে পেশাজীবী ও শ্রমজীবীরাও। এই গরমের জন্য শরবত খাইছি, আমিও খাইছি, আমার বাচ্চা খাইছে, ঠান্ডার জন্য খাইছি। সকালে খেলে পেট পরিষ্কার থাকে এবং বাথরুমটা ঠিক মতো হয়। যতটুকু বুঝি এটা মনে করেন 100% 90% নিরাপত্তা। 500 থেকে 1000 গ্লাস বিক্রি করি, আর
গরমের জন্য এরা বেশি খায় আর কি। রাজধানীর বিভিন্ন হাসপাতালে পানিবাহিত রোগে আক্রান্তদের মধ্যে অনেকে অসুস্থ হন রাস্তার পাশে খোলা শরবত এবং পানীয় পান করে। এসব পানীয় স্বাস্থ্যের জন্য অনিরাপদ এমন তথ্য জানা আছে অনেক নগরবাসীর। তবুও চলতি পথে তৃষ্ণা মেটাতে এবং সহজলভ্য হওয়ায় স্বাস্থ্যের ঝুঁকি নেন অনেক পথচারী। স্বাস্থ্যের ক্ষতি হয়, অনেক সময় পেটও খারাপ করে, তারপরেও খাওয়া লাগে। খাচ্ছি অসুস্থ জানার পরেও এটা গরমের কারণে খাইতে হইতেছে। গরমে রাজধানী জুড়েই এমন পানীয়র চাহিদা বাড়ে। বিক্রি হয় গ্লাস প্রতি 5 থেকে 30 টাকা পর্যন্ত। স্বাদ বাড়াতে লেবুর শরবতে মেশানো হয় বিট লবণ, সঙ্গে মেশে রাস্তার ধুলোবালি, আর আছে অস্বাস্থ্যকর বরফ। যে বরফ ব্যবহার করা হয় সেই বরফ কিন্তু খাওয়ার জন্য তৈরি করা হয়নি, নানা বাণিজ্যিক কারণে উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিং বেড়ে যায়। অন্যদিকে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, ডিসেন্ট্রি, টাইফয়েড, হেপাটাইটিস এগুলো বেড়ে যায়। স্বাস্থ্য ঝুঁকি কমাতে এসব শরবতের দোকান কড়া নজরদারির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে, যা এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্তত 6টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অস্ট্রেলিয়ায় বিক্ষোভ হয়েছে সিডনি বিশ্ববিদ্যালয় ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে। এছাড়া কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের কিউবেক ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা তাঁবু গেড়েছেন। 2 সপ্তাহ আগে নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ। পরে তা ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসগুলোয় তাঁবু টানিয়ে চলছে বিক্ষোভ। এর মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। তাঁবু সরিয়ে নিতে এবং বিক্ষোভ বন্ধ করতে গত সোমবার পর্যন্ত সময় বেঁধে দেয় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে তা মানেননি আন্দোলনকারীরা। এর জেরে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করতে শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই হ্যামিল্টন হল দখল করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9:30টার দিকে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি তৎপরতা শুরু হয়। হ্যামিল্টন হলে ঢুকে পড়ে তারা। পুলিশকে ঠেকাতে বিক্ষোভকারীদের অনেকেই দরজার বাইরে মানব ঢাল তৈরি করে। এ সময় হ্যামিল্টন হল থেকে কয়েকজনকে আটক করা হয়। তবে ঠিক কতজনকে আটক করা হয়েছে তা জানায়নি পুলিশ। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, গাজায় ইসরায়েলি হামলায় সমর্থন দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে সম্পর্ক ছিন্ন করতে হবে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও জানিয়েছেন তারা। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার দাবি তোলা হয়েছে। এদিকে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তিতে পৌঁছানো সম্ভব হোক বা না হোক, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েল অভিযান চালাবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। তীব্র তাপপ্রবাহ চলছে পূর্ব ও দক্ষিণ ভারতের বিভিন্ন জেলায়। দেশটির আবহাওয়া অফিসের তথ্যমতে পূর্ব ভারতে 1 মে পর্যন্ত এবং দক্ষিণের অঞ্চলগুলোতে 5 মে পর্যন্ত তাপপ্রবাহ কমার কোনো সুখবর নেই। ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গের জন্য রেড অ্যালার্টের সময় আরও 5 দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুণ্ডায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 47.2 ডিগ্রি সেলসিয়াস। দীর্ঘ 68 বছর পর দ্বিতীয়বারের মতো এটি সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে 1966 সালের 10 জুন বীরভূমে রেকর্ড করা হয় 47 ডিগ্রি সেলসিয়াস। পাঁচ ম্যাচের টি-20 সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিক বুধবার অনুশীলন করেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এবারের সিরিজটি বাংলাদেশ দলের জন্য আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতির অংশ, তাই এই সিরিজের জন্য ঘোষিত দলটিও বিশ্বকাপের দলের ছায়া। সাকিব, মুস্তাফিজ না থাকলেও বাকি সবাই এই সিরিজের শুরু থেকেই থাকছেন। কন্ডিশন বিশ্বকাপের মতো না হলেও প্রস্তুতিতে ঘাটতি রাখছেন না শান্ত হৃদয় জাকের আলীরা। সিরিজের টিকে থাকার মিশনে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের তৃতীয় টি-20 ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম দুইটিতে হেরে 2-0 ব্যবধানে সফরকারী ভারতের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ দল।
বাজে ফিল্ডিংয়ের সাথে ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪৪ রানে হারের লজ্জা পায় নিগার বাহিনী। আর বৃষ্টি আইনে ১৯ রানে হারে দ্বিতীয় ম্যাচ। দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বিপিএলে প্রতিটি ক্লাবে ২ জন বয়সভিত্তিক ফুটবলার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পেশাদার লীগ কমিটি। বিকেলে সংস্থার সাব কমিটির বৈঠক শেষে জানানো হয়, সংস্কার শেষে ২০২৪-২৫ মৌসুম থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিয়মিত খেলা শুরু হবে। প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ২০২১ সাল থেকে সংস্কারের কাজ শুরু হওয়ায় ঘরোয়া ফুটবলে ২ মৌসুমে সেখানে খেলা আয়োজন সম্ভব হয়নি। তবে আশার কথা শোনালো বাফুফে। বঙ্গবন্ধুতে আমরা যতটুকু অগ্রগতির উপর আমরা চাপ পেয়েছি, তাতে হয়তোবা এই লিগের শেষের দিকে আমরা মাঠটুকু বুঝে হচ্ছে, যেহেতু লিগের শেষের দিকে তার, সুতরাং এবছরের জন্য আমরা বঙ্গবন্ধুকে বিবেচনা আনছি না, পরবর্তী বছর এটা বিবেচনা থাকবে। লীগ কমিটির তৃতীয় সভায় বিপিএলে অংশ নেওয়া প্রতিটি ক্লাবে বয়সভিত্তিক ২ জন ফুটবলারের নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করা হয়। 2024-25-এর বিপিএল টুর্নামেন্টের জন্য আমরা 36 জন প্লেয়ার এবার রেজিস্ট্রেশনের নিয়ম ছিল যেটা, সেটাকে আমরা বলবৎ রেখেছি। বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এনেছি। আমরা 6 জনের রেজিস্ট্রেশন সীমাবদ্ধ রেখেছি, যার মধ্যে একজনকে অবশ্যই এশিয়ান হতে হবে চূড়ান্ত স্কোর। সেখানে 16 থেকে 18 বয়সে 2 জন প্লেয়ার অবশ্যই থাকতে হবে। আলোচিত সুপার লিগে বিপিএলে পয়েন্ট টেবিলে সেরা 4 দল নিয়ে করার সিদ্ধান্ত হয়। তবে টাকার অঙ্কটা কোটিতে থাকবে কিনা সে বিষয়ে কথা বলতে নারাজ পেশাদার লীগ কমিটি। এবং আগামী বছর লিগ শেষ হলে আমরা সুপার কাপ আয়োজন করব। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে ফরাসি জায়ান্ট পিএসজি। বরুসিয়ার মাঠ ইদুনা পার্কে ম্যাচটি শুরু বাংলাদেশ সময়ে রাত ১টায়। হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার মিশনে ডর্টমুন্ড, আর ইতিহাস গড়ার অপেক্ষায় পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের সেমির প্রথম লেগে এ দুয়ের দৌড়াতে কাঁপবে ইদুনা পার্ক স্টেডিয়াম। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বাদ না পাওয়া পিএসজি দলে এ ম্যাচে থাকছেন না কিমপেম্বে, তবে দলে ফিরেছেন ফ্যাবিয়ান রুইজ। কিন্তু লড়াইটা যখন চ্যাম্পিয়ন্স লিগের, বাড়তি সতর্কতা মাথায় রেখে পরিকল্পনা সাজাবেন কোচ এনরিকে। মূল ফোকাসে থাকবেন এ মৌসুম পরে পিএসজির সাথে সম্পর্ক ছিন্ন করা এমবাপ্পে। তবে তাকে শুরুর একাদশে দেখা যাবে কিনা তাই এখন বড় প্রশ্ন, কারণ লিগের সবশেষ 3 ম্যাচের 2টিতেই শুরুর একাদশে ছিলেন না এ ফরাসি তারকা। 1997 সালে প্রথমবার ইউরোপ সেরা টাইটেল ঝুলিতে পুরে ডর্টমুন্ড। এবার সেই হারানো অতীত ফিরিয়ে আনতে চায় ডাই বোরুসেনরা। তবে জার্মান লিগের সবশেষ ম্যাচে লাইপজিগের কাছে 4-1 গোলে হেরে বেশ ব্যাকফুটে আছে তারা। 2 দলের মুখোমুখি পরিসংখ্যানে পিছিয়ে পিএসজি। ডর্টমুন্ডের ঘরের মাঠে এখন পর্যন্ত 3 বারের ভ্রমণে কোনোবারই জয়ের রেকর্ড নেই প্যারিসিয়ানদের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। শ্রমিকের পাওনা বঞ্চিত করলে কাউকে ছাড় নয়, মে দিবসের অনুষ্ঠানে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। আন্দোলনের শক্তি নেই বিএনপির, মন্তব্য কাদেরের। ফের সরকার পতনের ডাক ফখরুলের। আলোচিত মিল্টন সমাদ্দারকে আটক করেছে ডিবি, জিজ্ঞাসাবাদের জন্য চাওয়া হবে রিমান্ড। রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার পানির তীব্র সংকট, রান্না ও গোসল নিয়ে বিপাকে মানুষ। এই ছিল এখনকার মতো, এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা গার্মেন্টস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।